সুপ্রিয় দর্শক, শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনার স্বাস্থ্য এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা এবং তার সমাধান নিয়ে আপনাদের সাথে থাকছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে থাকছেন বিশেষজ্ঞ ডাক্তার। আমাদের আজকে আলোচনার বিষয় করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আবু জাফর চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক সার্জারি, বিএসএমএমইউ, এবং সেই সাথে আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর লাকির রহমান, অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি, ইনসাফ বার্গা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আপনারা চাইলে ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বার, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। স্যার এবং ম্যাডাম দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ। স্যারকে দিকটা শুরু করতে যাচ্ছি। স্যার যেহেতু অর্থোপেডিক সার্জারি হিসেবে বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন, সাধারণত দেখা যাচ্ছে সার্জারির কথাটা যখন আমরা বলি, আমরা প্রথমে মাথায় আসে যে যখন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় বিভিন্ন রকম, বা যখন একদম শেষ পর্যায়ে চলে যায় আমরা ভাবি যে তখনই হয়তো বা সার্জারির কোনো ইন্টারভেনশন থাকে। কিন্তু স্যার একটু জানতে চাচ্ছি যে করোনাকালীন সময় আসলে আমাদের এক্সেসটা অতটা ইজি ছিল না। আমরা অনেক সময় পেশেন্টদেরকে হয়তো বা সার্জারি করতে নিয়ে আসতে পারিনি। হসপিটালগুলোতে অনেক বেশি করোনা রোগী থাকার কারণে অনেকে বাড়িতে ছিলেন। এই যে বিষয়গুলোতে স্যার আমরা তখন রোগীদেরকে সেবাটা কিভাবে দিয়েছি এবং এখন কিভাবে দিচ্ছি, সেবাগুলোকে আমরা দিতে পারছি কিনা স্যার? না, এখানে আসলে একটু ইনফরমেশন গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে যে যখনই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে যে ইমার্জেন্সি, দিস ইজ এন ইমার্জেন্সি ট্রিটমেন্ট দরকার। সেই ক্ষেত্রে কিন্তু করোনার সময় বলাই হয়েছে যে যে কোনো ইমার্জেন্সি চিকিৎসা করোনার সময় চলবে, ইনিশিয়াল কথা। বাট এই প্রেজেন্ট সময়টাতে সব চিকিৎসাই সম্ভব। বাট আমি যদি ইনিশিয়াল কথাটা বলি, আমার করোনার স্টার্টিংয়ে আই ওয়াজ ওয়ার্কিং অ্যাজ এন চেয়ারম্যান ইন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। তো আমি আসলে এখনও যেটা আমি ইউনিট প্রধান হিসাবে কাজ করছি, এখনও অধ্যাপক হিসাবে। তো যে বিষয়টা হয় যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হবে এবং এটি ইমার্জেন্সি চিকিৎসা, এই ইমার্জেন্সি চিকিৎসা সবসময় দিতে হবে, করোনা হোক আর যে কোনো মহামারী হোক, এটাকে দিতে। এবং সেটা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি হসপিটালে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটি হসপিটালেই কিন্তু ইমার্জেন্সি চিকিৎসা দেওয়া হয়েছে। এটা সব জায়গায়, আমাদের বিএসএমইউতে, নিটোরে বলেন, ঢাকা মেডিকেল কলেজ বলেন, কিংবা আপনার বাংলাদেশে যে কোনো বড় বড় হসপিটাল যেগুলো আছে পেরিফেরিতে, সদর হসপিটাল, ইমার্জেন্সি চিকিৎসা দিতেই হবে এবং সেটা দিয়েছে ডাক্তাররা, সবসময় দিয়েছে। এবং সেই ক্ষেত্রে দেখো, না হলে এটা লেট করার কোনো ওয়ে নাই। দিস এ ট্রিটমেন্ট এইরকম একটা অবস্থা যেটা হচ্ছে আমরা গোল্ডেন আওয়ার বলি। গোল্ডেন আওয়ার হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি চিকিৎসা না দেয় তাহলে মর্টালিটি রেটটা বেড়ে যাবে। ওই সময়টার মধ্যে আপনাকে চিকিৎসা দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রোটোকল আছে, আমি ওই ডিটেলসে না যাই। সেটা হচ্ছে যে প্রোটোকল মেনটেন করে সাথে সাথে চিকিৎসা দিতে হবে। সুতরাং এই ধারণাটা একেবারেই ভুল। দর্শকদের জন্য মেসেজটা হচ্ছে যে আমরা আমাদের ইমার্জেন্সি এই ট্রিটমেন্টগুলো অবশ্যই দিয়ে যাচ্ছি, এখনো দিচ্ছি করোনাকালীন। তার পরবর্তীতে আমরা আরো অনেক কিছু জানবো। ম্যাডামের কাছে একটু ফেরত আসতে যাচ্ছি যে করোনাকালীন সময় আমাদের প্রথমে একটা টেনশন, বিশেষ করে যারা আমরা ধরছি যে বয়স্ক যারা আছে, শিশু যারা আছে, ভালনারেবল গ্রুপে আছে বা একটু উইক গ্রুপে আছে, সেই সাথে আমরা প্রেগনেন্সিটাকেও বলছি যে তারাও একটা গ্রুপ অফ ভালনারেবিলিটি, কারণ তাদের ক্ষেত্রে অনেক বেশি এক্সট্রা কেয়ার নিতে হচ্ছে। একটি নতুন শিশুর তারা জন্ম দিবে, সেক্ষেত্রে অনেক মেজার্স থাকে। আমরা যদি বলি যে করোনাকালীন সময় আসলে গর্ভবতী মায়েদেরকে আমরা আসলে কেয়ারটা কিভাবে দেওয়ার চেষ্টা করছি বা কি কি বিষয়গুলো আসলে খেয়াল রাখছি? আসলে গর্ভাবস্থা আমরা যেটা বলি, প্রেগনেন্সি একটি নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশন। আমরা বলি যে নর্মাল গর্ভাবস্থা। তো নর্মাল এই ফিজিওলজিক্যাল কন্ডিশনটা কিন্তু যে কোনো সময় একটি ক্রিটিক্যাল সিচুয়েশনে টার্ন নিতে পারে। হ্যাঁ, তো এই জন্য আমরা বলি যে গর্ভাবস্থার রুটিন একটা চেক আপে পেশেন্টকে, গর্ভবতী মাকে আমাদের কাছে আসতে হবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে বলে দিয়েছে যে অ্যাটলিস্ট 4 বার অ্যান্টিনেটাল চেক আপে মায়েদেরকে আসতে হবে। তো করোনাকালীন সময়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মা ভয়ে যে আমাকে করোনা আক্রান্ত হবে, ভয়ে ডক্টরের কাছে আসতে চাচ্ছে না, যে আমি অ্যান্টিনেটাল চেক আপে আসবো না, মোটামুটি আমি তো ভালোই আছি, ডক্টরের কাছে না গেলেই হবে। তবে আমি বলবো যে সে কিন্তু যে কোনো সময় করোনা আক্রান্ত হতে পারে। অনেক সময় পেশেন্ট থাকে যে প্রেগনেন্ট পেশেন্টরা অ্যাসিমটোমেটিক থাকে। হ্যাঁ, অ্যাসিমটোমেটিক্যালি তারা করোনা আক্রান্ত। তো এই পেশেন্টগুলো হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে, তাদের হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে, তাদের অক্সিজেন লেভেল কমে যেতে পারে, স্যাচুরেশন কমে যেতে পারে, আইসিইউতে ভর্তি হওয়ার
প্রবণতা থাকতে পারে, এবং করোনা ছাড়াও হতে পারে যদি করোনা ছাড়াও ফলো-আপে হতে না পারে, থাকে। ফলো-আপে না থাকে। এই জন্য বলবো যে আমরা যারা গর্ভবতী আছেন, প্রথম দিকে যখন করোনা আসলো, করোনা ভাইরাসটি কোভিড ভাইরাস আসলো, তখন আমরা প্রেগনেন্ট মাদারদের বলেছি আপনারা অনলাইনে ট্রিটমেন্ট নেন, বাসায় থাকেন, কারণ একটি নতুন ভাইরাস, করোনা ভাইরাসটা একদমই নতুন ছিল, এর গতি প্রকৃতি আমরা কি জানতাম না। এখন আমরা বুঝতে পারছি যে করোনা ভাইরাসটি কীরকম, এর ট্রিটমেন্ট প্রোটোকল কী। এখন আমরা বলছি যে আপনারা অবশ্যই ডক্টরের কাছে আসবেন এবং স্বাস্থ্যবিধি মেনে, বাসা থেকে বের হলে স্বাস্থ্যবিধি মেনে বের হবেন, হসপিটালে আসলে স্বাস্থ্যবিধি মানবেন, এবং ঠান্ডা কাশি জ্বর যদি থাকে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং আমরা যে ম্যাডাম ইন্টারনেটাল ভিজিটগুলোকে অলরেডি কিছু বললাম, এখন করোনাকালীন সময় আসলে আমরা কয়টা ভিজিট করে দিচ্ছি বা কয়টা ভিজিটের জন্য তাদেরকে আমরা এনকারেজ করছি? এখন আমরা যারা ইনফার্টিলিটি প্র্যাকটিস করি বা হাই রিস্ক প্রেগনেন্সি যারা ম্যানেজ করি, তো হাই রিস্ক প্রেগনেন্সি পেশেন্টরা তো আসলেই হাই রিস্কে থাকে, সবসময় হাই রিস্ক তাদের জন্য। তো এই পেশেন্টগুলোকে আমরা বলবো যে আপনার রেগুলার চেকআপ প্রোটোকল, যে আমাদের অ্যান্টিনেটাল চেকআপের যে রেগুলার প্রোটোকল আছে, ফার্স্ট যখন সে প্রেগনেন্ট হবে তখন প্রেগনেন্সি যখন ডায়াগনোসিস হবে সাথে সাথেই ডক্টরের পরামর্শ নেবে। এটা হচ্ছে বুকিং ভিজিট। বুকিং ভিজিটে আমরা আসলে এই পেশেন্টটি হাই রিস্ক প্রেগনেন্সি না নর্মাল প্রেগনেন্সি তা আমরা ক্যাটাগরাইজ করে ফেলতে পারি। এরপরে তার 28 উইকস পর্যন্ত প্রতি মাসে একবার করে ইন্টিনেটাল ভিজিটে আসবে। 28 থেকে 32 উইকস পর্যন্ত প্রতি সপ্তাহে মাসে 2 বার করে আসবে। 36 উইকসের পরে সে প্রতি সপ্তাহে একবার করে ইন্টিনেটাল ভিজিটে আসবে। তো এটা হচ্ছে হাই রিস্ক প্রেগনেন্ট পেশেন্টের জন্য অবশ্যই তাকে আসতে হবে। যদি সে মনে করে যে তার জন্য হসপিটালে যাওয়াটা রিস্ক হয়ে যায়, সেক্ষেত্রে সে ইমার্জেন্সি বেসিসে অনলাইন ট্রিটমেন্ট নিতে পারে। আমি স্যারের কাছে আবার আসতে চাচ্ছি। স্যার, যেহেতু খুব কমন একটি কমপ্লেন সবারই থাকে, অনেক প্রত্যেকের বাসাতেই যারা বাবা মা আছেন বা বয়োবৃদ্ধ যারা আছেন, যে হাঁটুতে সমস্যা বা কোমরের সমস্যা বা হাঁটু ব্যথা বা কোমর ব্যথা, এই ক্ষেত্রে আসলে অর্থোপেডিক সার্জারির ভূমিকাটা কোথায় থাকে? আমরা আসলে এই রোগীগুলোকে আসলে ট্রিটমেন্টটাকে কোন আওতার মধ্যে ফেলি? এটা আসলে রুটিন প্র্যাকটিসের মধ্যে, যেটা হচ্ছে যে দ্য হিউম্যান বডি দিস ইজ জাস্ট লাইক এ মেশিন, আসলে একটা মেশিনের মতো, দ্য মেকানিক্যাল কজ। এই যে সাথে সাথে ওয়্যার অ্যান্ড টিয়ার হবে, এটাই স্বাভাবিক, ওয়্যার অ্যান্ড টিয়ার হবে। তার জন্য কিছু কমপ্লিকেশন, কিছু সমস্যা তো তৈরি হয়। সেই তৈরি হওয়ার মধ্যেই ব্যাক পেইন, সেই তৈরি হওয়ার মধ্যে নি পেইন, নেক পেইন, অনেকগুলো সমস্যা আছে। তো যেটা তো হচ্ছে দৈনন্দিন লাইফে তো আসলে তার লিড এবং মেনটেন করতে প্রবলেম হয়। এই প্রবলেমগুলো তো ফেস করছে পেশেন্ট। আসলে ফেস করতে হলে তো যেই জিনিসটা হচ্ছে যে প্রথম যেহেতু একটা মহামারী, এটা যে আন্তর্জাতিক মহামারী, তো মহামারীর মধ্যে আমাদের একটা অ্যাডভাইস যেটা হচ্ছে যে খুব বেশি জরুরি না হলে, যেহেতু এটা লাইফ সেভিং ট্রিটমেন্ট না, খুব জরুরি না হলে আপনারা বাসার বের হবেন না। বের না হয়ে জাস্ট স্বাস্থ্যবিধি মেনে বের হতে হলে স্বাস্থ্যবিধি মানতে হবে। তার অর্থ এই না যে একেবারেই বের হবেন না, কারণ আপনার যখন দৈনন্দিন জীবনটা ব্যাহত হবে তখন তো আপনাকে বের হতেই হবে। সেই ক্ষেত্রে আমার একবার যদি এইজ অনুযায়ী ক্যাটাগরিক্যালি ভাগ করি, তো সেই ক্ষেত্রে দেখা যায়, এবং যদি জেন্ডার অনুযায়ী ভাগ করি তাহলে বিভিন্ন রকম। যেমন যদি আমি ফিমেল জেন্ডার ধরি, ফিমেল জেন্ডারে যেটা প্রথম কথাটা হলো যে ব্যাক পেইন হয় অনেকের, যেটা হচ্ছে যে আপনার 15 to 20। এই ক্ষেত্রে আমাদের এখন একটা প্রবণতা, যেটা আমাদের সান এক্সপোজার একেবারেই নাই। সত্যি কথা, যেটা খুব কমনলি ফিমেল জেন্ডারদের ভিটামিন ডির অভাব হয়। সেই ভিটামিন ডির অভাবের জন্য ব্যাক পেইন, নেক পেইন, এটা খুব কমন একটা। প্লাস হচ্ছে গিয়ে তারা তো অল্প বয়সেই সিডেন্টারি লাইফস্টাইল শুরু করে দেয়, মুভমেন্ট নাই, সত্যি কথা যেটা, খেলাধুলা নাই, কিছুই নাই, শরীরের যে একটা ডিমান্ডিং যে এক্সারসাইজ সে বলতেই নেই। প্লাস হচ্ছে যে পজিশন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এখন এত বেশি ডিজিটালাইজড, আর করোনার সাথে যেটা প্রবলেমটা হয়েছে সেটা প্রত্যেকের বাসায় আপনারা ফেস করছেন, সেটা হচ্ছে যে বাসার বাইরে তো যেতে পারছে না। এরকম উদাহরণ আছে যে হয়তো দেখা যায় যে অ্যাপার্টমেন্টে ছাদে খেলছে, সুইমিং করছে, বাট ইটস নট সাফিসিয়েন্ট, ঠিক না? এটা সাফিসিয়েন্ট না, মাঠে যেতে পারছে না, মুভমেন্ট নাই। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় মেকানিক্যাল কজগুলোর জন্য। তো কজ আইডেন্টিফাই করে সেই চিকিৎসাগুলো করতে হবে। কজ আইডেন্টিফাইয়ের মধ্যে যেটা হচ্ছে যে প্রথম কথা হলো তাদের পোস্টার, যেটা যে আপনি অনেকক্ষণ বসে ব্যাকের যে পোস্টারটা, পজিশনটা মেনটেন করছেন না, বেন্ড করে বসে আছেন, কিংবা কম্পিউটার ইউজ করছেন, শুয়ে ল্যাপটপ ইউজ করছেন, কম্পিউটার ইউজ করছেন, একটু ঘাটটা নিচু করে করছেন, মেনটেন করেন, দিয়ে নেকটা এক্সটেন্ড করে কম্পিউটার মনিটরটা আই লেভেলে, যদি হাফ অ্যান আওয়ার করে জাস্ট একটা পজ নেন, পজ নিয়ে আবার করেন।
তাহলে দেখবেন যে নেক পেন হচ্ছে না, ব্যাক পেন হচ্ছে না, কিংবা আপনি শুয়ে শুয়ে ল্যাপটপ ইউজ করছেন, যেটা এখনকার বাচ্চাদের পশ্চারটা মেইনটেইন করা খুবই গুরুত্বপূর্ণ। স্যার বিষয়টা একটু জানবো স্যার, একটা ফোন আছে, ফোনটি নিচে। হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার নাম নজরুল ইসলাম। জি স্যার এবং ম্যাডাম শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। জি স্যার এবং ম্যাডাম দুজনেই শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম নজরুল ইসলাম, আস্তনা মেডিকেল রোড থেকে বলছি, ঢাকা থেকে। স্যার শুনতে পাচ্ছেন? হাঁটুতে ব্যথা, আমি ভাঁজ করে নামাজ পড়তে পারি না বেশ 2 মাস যাবত। জি, স্যারের কোনো কোশ্চেন আছে কিনা? বয়স কত? কিছুদিন আগে আমি ডাক্তারের কাছে শরণাপন্ন হয়েছিলাম, তো আমি ঔষধ দিয়েছিল ভ্যাকসিন, ইরোসল, রেডিপিল, কার্টিল। স্যারের কোনো কোশ্চেন আছে কিনা? আপনার বয়স কত? আমার বয়স হলো 70। আপনি কি ওভারওয়েট? আমার ডায়াবেটিস নাই এবং ইও নাই, এমনি প্রেসার নরমাল। হাইট অনুযায়ী ওয়েটটা কি বেশি? ওয়েট হলো 73। হাইট 5 ফিট 4 ইঞ্চি। ইয়েস। এই ক্ষেত্রে আসলে আপনার যেটা সমস্যা, আগে বলি যে কারণটা কি। কারণটা হচ্ছে যে প্রথম কথা, একটা বয়সের ক্ষেত্রে কিছু ক্ষয় হবেই, বাংলা ভাষায় যদি বলি। 2টা কারণ। একটা হচ্ছে যে আপনার হাড্ডি অস্টিওপোরোসিস, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আপনার, আমরা বলি আর্টিকুলার কার্টিলেজ, যেটা হচ্ছে যে জোড়ার মধ্যে এক ধরনের কাচের মতো কাপড় থাকে, যেটার জন্য আমরা স্মুথলি বসতে পারি, উঠতে পারি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বয়সের সাথে সাথে কার্টিলেজ ডিস্ট্রাকশন হয়। এটা হলো অস্টিওআর্থ্রাইটিস। 2টা কারণে আপনার ব্যথা হচ্ছে। তাহলে কি হচ্ছে? এটা এইজিং প্রবলেমে অয়ের অ্যান্ড টিয়ার হবে। আপনাকে যদি আমি বলি যে আপনি ভালো হয়ে যাবেন, এটা মিথ্যা কথা, ভালো হওয়া যাবে না। বাট আপনাকে দৈনন্দিন লাইফ করার জন্য আপনার একটু সুদিং এফেক্ট, মানে আরাম দেওয়া যেতে পারে। আরাম দেওয়ার মধ্যে হলে শুধু ওষুধ খেলে তো হবে না, প্রত্যেকটি আমাদের এলোপ্যাথিক ওষুধে প্রত্যেকটারই সাইড এফেক্ট আছে। সুতরাং আমরা এটা বলি যে সব কিছু রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে ওষুধ দেই। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনার পোস্টারটা মেনটেন করবেন, আর হচ্ছে গিয়ে আপনার কিছু ওষুধ খাবেন। সেই ওষুধের মধ্যে যেটা হচ্ছে, পোস্টারের মধ্যে যেটা বলছি, শুধু নামাজটুকু আপনি উঠবোস করে পড়বেন, বাকি আর হাঁটু ভাঁজ করে কিছুই করবেন না। সেটা হচ্ছে আপনি কমোড ইউজ করবেন এবং চেয়ার হাইটে বসবেন, নিচু সোফাতেও বসবেন না, সিঁড়ি টিড়ি যতটুকু অ্যাভয়েড করা যায়। এটা হলো আপনার জন্য দৈনন্দিন একটা টিপস। আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনি যে কার্টিমেয়ার অথবা কার্টিলেজ খাচ্ছেন, এটা খেতে পারেন, ডায়াবেটিস নাই আপনার। সাথে একটি ক্যালসিয়াম খাবেন, এটার সাথে ভিটামিন ডি খাবেন। আর খুব বেশি জরুরি হলে ব্যথার ওষুধ খাবেন, নাহলে খাবেন না। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। আমাদের সাথে আরো একজন দর্শক আছে, আমরা ফোনটি নিচ্ছি। যে দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, জি জি স্যার এবং ম্যাডাম শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আমার ওয়াইফের আজকে 7 বছর মানে ইয়ের জন্য, কনসেপ্টের জন্য চেষ্টা করতেছি, ল্যাপারোস্কোপিও করাইছি আমরা, তো ওষুধও চলে। হ্যাঁ, আর এই মাসে আমাদের 23 তারিখে ছিল তার মাসিকের ডেট। তো এখনো মানে প্রায় 5 দিন যাবত চলতেছে, তার মাসিক হয় নাই। আর তলপেটে একটু ব্যথা আছে, আর সামান্য সাদা ছাপ আছে। এখন আমরা কি করতে পারি? আচ্ছা, ওয়াইফের বয়স কত আপনার? বয়স 33। আগে কখনো কনসেপ্ট হয়নি তো? না, কনসেপ্ট হয়নি। 7 বছর যাবত আমরা ট্রাই করতেছি, ল্যাপারোস্কোপিও করাইছি। আচ্ছা আচ্ছা, ল্যাপারোস্কোপিও করাইছি। যেহেতু আপনি ল্যাপারোস্কোপি করেছেন, একজন চিকিৎসকের আন্ডারে আছেন, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট অলরেডি চলছে, আপনার ওয়াইফের ডেট ওভার হয়েছে, পিরিয়ডের ডেট ওভার হয়েছে। এখন আপনার 1 নম্বর কাজ হবে যে প্রেগন্যান্সি হয়েছে কিনা, তার কনসিভ করেছে কিনা সেটা কনফার্ম করা। কনসিভ করেছে কিনা কনফার্ম করার জন্য যেহেতু বেশি দিন ডেট পার হয়নি, এখন আপনি করতে পারেন যে ইউরিন ফর প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন, অথবা ব্লাড টেস্টের মাধ্যমে প্রেগন্যান্সি কনফার্ম করা যায়, ব্লাড ফর বিটা এসসিজি। হ্যাঁ, তো এই দুটো টেস্ট করে আপনি দেখবেন যে আপনার
ওয়াইফ কনসিভ করেছে কিনা। যদি কনসিভ না করে সেক্ষেত্রে আপনার যে ডক্টরের আন্ডারে পরামর্শ নিচ্ছেন সেই ডক্টরের সাথে আবার পরামর্শ করতে হবে যে নেক্সট ট্রিটমেন্ট প্ল্যানটা কী হবে, ল্যাপারোস্কোপির পরে যে আপনার ডায়াগনোসিসটা কী ছিল সেটার উপর নেক্সট ট্রিটমেন্ট প্ল্যানটা নির্ভর করবে। আর যদি কনসিভ করে যায় হ্যাঁ, তাহলে তো আলহামদুলিল্লাহ আপনি ডক্টরের পরামর্শ নেবেন যে নেক্সট আপনার কনসিভ করার পরে প্রেগনেন্ট হওয়ার পরে আপনার ওয়াইফের ট্রিটমেন্টটা কী হবে, ইমিডিয়েট ট্রিটমেন্ট শুরু করতে হবে। কারণ আপনার ওয়াইফ অলরেডি ইনফার্টিলিটির ট্রিটমেন্টে ভুগছে, হাই রিস্ক প্রেগনেন্সি, এটা অবশ্যই হাই রিস্ক প্রেগনেন্সি। যত তাড়াতাড়ি সম্ভব ডক্টরের পরামর্শ নিয়ে প্রেগনেন্সি যদি হয় তাহলে ট্রিটমেন্ট শুরু করে দিবেন, যাতে এই প্রেগনেন্সিটা সুন্দরভাবে কন্টিনিউ হতে পারে, কোনো প্রবলেম না হয়। দর্শক অনেক ধন্যবাদ আমাদের ফোনটি করার জন্য। আমাদের সাথে আরেকজন দর্শক আছে, আমি ফোনটি নিচ্ছি। যে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাহমুদ চট্টগ্রাম থেকে বলছিলাম। স্যার শুনতে পাচ্ছেন, ম্যাডামও শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। জি, আমি গত 1 মাস ধরে একটু নিচু হয়ে কাত হয়ে নিচের দিকে নিচু হওয়ার পরে পিঠের কোমর একটু ব্যথা লাগছিল আর কি, চট করে ব্যথা লাগছিল। লাগার পরে প্রায় 2-3 দিন পরে ডাক্তারের কাছে দেখা করলাম। ডাক্তার আমাকে ওই ডিনোভা 375, মেথিকল আর PG50 এগুলো মাইলসন 100 দিল আর কি। আমি এগুলো খাওয়ার পরে ব্যথা একটু কমছে আমার, প্রায় 1 মাস হলো এখন। কিন্তু এখন যেটা প্রবলেম মনে করতেছি, আমি নামাজ পড়তে কোনো অসুবিধা হয় না, এরপরে হাঁটা চলা করতে তেমন একটা অসুবিধা হচ্ছে না। কিন্তু আমার কাছে যেন মনে হচ্ছে বাম দিকে আমার কোমরটা কেন যেন একটু বাঁকা হয়ে গেছে। এইটা এখন বর্তমানে প্রবলেম আছে, একটু সাজেশন চাচ্ছি। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 46। 46। কি করেন আপনি? আপনার প্রফেশন কি? আমি তো ব্যাংকার। ব্যাংকার, ইয়েস। আপনি আসলে যে কোনো আঘাত পেয়েছিলেন? না, কোনো আঘাত পাইনি। এটাই প্রথম নাকি আগেও কখনো এরকম হয়েছিল? আগেও কখনো হয়নি, মাঝে মধ্যে একটু ছোটখাটো একটু পেইন হতো, আমি একটু ব্যায়াম করলে ঠিক হয়ে যেত আর কি। জি, তার মানে আপনার মেকানিক্যাল কজ আসলে এটা শরীর তো আসলে একটা মেশিনের একটু কলকব্জ একটু সমস্যা মাঝে মধ্যে প্রবলেম করে। তো আপনি যেহেতু প্রফেশনটা এই জন্য জিজ্ঞেস করলাম, আমরা যারা বসে বসে কাজ করি তাদের একটা ব্যাক পেইন হওয়ার টেন্ডেন্সি থাকে লং টাইম সিটিংয়ের জন্য, আসলে অনেকক্ষণ বসে থাকার জন্য। ব্যাংকার, আমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ারদেরও হয়, এরকম অনেকেরই হয়, কম্পিউটারে কাজ করলে হয়। তো আপনার যে বিষয়টা হলো, যদি খুব বেশি বাঁকা হয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ফুল চেক আপ করতে হবে। ফুল চেক আপ বলতে আপনার ওই পার্টের এক্সরে করতে হবে, সাথে সাথে MRI করতে হবে। আর যদি দেখা যায় যে না আসলে খুব বাঁকা হননি আপনি, সেই ক্ষেত্রে আমার অ্যাডভাইস হবে আপনি অনেকক্ষণ ধরে বসেও কিছু করবেন না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়েও কিছু করবেন না। হাফ অ্যান আওয়ার একটা পজিশন, হাফ অ্যান আওয়ার। নামাজ যেহেতু পড়তে পারছেন পড়েন, নামাজ ছাড়া হাই কমোড ইউজ করবেন, সাথে পিজি আর যে মেথিকল খাচ্ছিলেন সেই দুটো ওষুধই খাবেন। ব্যথার ওষুধটা সহজে খাবেন না, খুব বেশি হলে ব্যথার ওষুধটা খাবেন। দেখেন যদি না কমে তাহলে অবশ্যই নিকটবর্তী একজন ডাক্তারের কাছে যে আপনার MRI করে তারপরে চেক করতে হবে যে কেন বাঁকা হচ্ছেন, কোনো রুট টেনশন আছে কিনা সেটার জন্য। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। আমরা একটু ম্যাডামের কাছে আসতে চাচ্ছিলাম যে আমরা ম্যাডাম যেহেতু ইনফার্টিলিটি অনেকদিন কাজ করছেন এবং এই বন্ধ্যত্বের বিষয়গুলো অনেক সময় কাজ করছেন, আমরা আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে বন্ধ্যত্বের প্রধান কারণ হিসেবে আসলে মহিলাদেরকে বা নারীদেরকে আসলে মার্ক করি। কিন্তু আমার প্রশ্নটা থাকছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা জানতে চাচ্ছি যে আসলে এটা কি শুধুমাত্র নারীর উপরে যায় কিনা, যদি না হয় সেক্ষেত্রে আসলে আমরা কি ধরনের কারণগুলোকে মেইনলি ফোকাস করছি এবং কিভাবে চিকিৎসা দিচ্ছি। আচ্ছা, বন্ধ্যত্ব নিয়ে আসলে আমাদের দেশে বিশেষ করে আমাদের সামাজিক প্রেক্ষাপটে একটি ভুল ধারণা ছিল যে মেয়েরাই আসলে বন্ধ্যত্বের জন্য বেশি দায়ী। তবে এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, অনেকটাই চেঞ্জ হয়েছে। এখন অনেক হাজবেন্ডরা, ম্যাক্সিমাম হাজবেন্ডরাই ওয়াইফের সাথে আসছেন আমাদের কাছে ইনফার্টিলিটি চেক আপের জন্য, ওয়ার্ক আপের জন্য যখন আসছেন তখন হাজবেন্ডরা সহ আসছেন এবং তারা অনেকটা অ্যাওয়্যার আছে যে তাদের হাজবেন্ডেরও প্রবলেম থাকতে পারে। হ্যাঁ, তবে আমরা বলবো যে আমরা যেটা ইনফার্টিলিটি ওয়ার্ক আপে যে দেখি যে হাজবেন্ড এবং ওয়াইফের কিন্তু 40% ক্ষেত্রে 40% ক্ষেত্রে ওয়াইফ দায়ী এবং 40% ক্ষেত্রে হাজবেন্ড দায়ী এবং 10% হচ্ছে কম্বাইন্ড। তো 40% ক্ষেত্রে ওয়াইফের ক্ষেত্রে আমরা যে কমন কারণগুলো দেখি সাধারণত পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এন্ডোমেট্রিওসিস বা কারো টিউবে প্রবলেম থাকলো, কারো জরায়ুতে টিউমার আছে, এগুলো ইনভেস্টিগেশন করে আমরা
ডিসিশন নিতে পারি যে বা আইডেন্টিফাই করতে পারি যে ওয়াইফের প্রবলেমগুলো। আর আপনি যেটা বলেন যে হাজবেন্ডের যে প্রবলেমগুলো, যেটা সব সাধারণত আমরা এমনও পেশেন্ট অনেক সময় পাই যে বছর ধরে 7 বছর 8 বছর ধরে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করছেন, কিন্তু হাজবেন্ডের কোনো একটি সিমেন টেস্ট করা নেই। তো এটা একটি ভুল ধারণা যে হাজবেন্ডের কোনো হাজবেন্ডের হয়তো বা আউটলুকিং বা বাহ্যিকভাবে কোনো সমস্যা দেখা যাচ্ছে না, বা তিনি মনে করছেন না তার কোনো প্রবলেম আছে, কিন্তু আমরা টেস্ট করলে একটি মাত্র টেস্ট যেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস, হাজবেন্ডের বীর্য পরীক্ষা, তো এই একটি মাত্র টেস্ট করেই কিন্তু হাজবেন্ডের কোনো প্রবলেম আছে কিনা সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তো আমরা বলবো যে সব পেশেন্টরা যারা এখনো অনেক সময় আমরা দেখেছি যে দেখা যাচ্ছে যে আমরা বরাবরই যখন কোনো বন্ধ্যত্ব চিকিৎসা করছি বরাবরই ওয়াইফের বিভিন্ন রকম টেস্টগুলো করছি, দেখা যাচ্ছে যে তার সবই ঠিক আছে, এরকম এখনো আছে। আমরা যেহেতু শহর ভিত্তিক কথা বলছি, বাট যারা অঞ্চল ভিত্তিক আছে বা গ্রামে আছে তারা এখনো দেখা যাচ্ছে শুধু ওয়াইফের ট্রিটমেন্টটাই করে যাচ্ছে দিনের পর দিন, যেখানে দেখা যাচ্ছে যে হাজবেন্ডের যদি প্রবলেম থাকে সেটা হয়তো হাজবেন্ড আসেও না, ডক্টরের কাছে আসতেও নারাজ যে আমি আমার কোনো ট্রিটমেন্ট নেই, আমি যাব না, তুমি ট্রিটমেন্ট করো। তো এক্ষেত্রে বলবো যে হাজবেন্ডের অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে, একসাথে আসতে হবে। হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা হুয়ের প্যারামিটার আছে যে সিমেন কাউন্ট কত থাকতে হবে, অ্যাটলিস্ট 15 মিলিয়ন থাকতে হবে পার ml, সিমেনের মটিলিটি যে সিমেনের গতিশীলতা অ্যাটলিস্ট 40% থাকতে হবে, সিমেনটা শুক্রাণুটা দেখতে যে মরফোলজি অ্যাটলিস্ট 4% নরমাল থাকতে হবে। যে আমরা একটা বিরতি নিব, বাট বিরতির পর এসে আমরা চিকিৎসাটা একটু জানবো যে আসলে আমরা এখন আমাদের দেশে কি কি চিকিৎসা করছি এই বন্ধ্যত্বের জন্য, এবং চিকিৎসাগুলো করে কতটা সফলকাম হচ্ছে এবং সেটাতে আসলে আমরা সাকসেসফুল কিনা। কারণ আমরা অনেকেই এখন বন্ধ্যত্ব চিকিৎসাটা করছি, সেটা কি সাকসেসফুল হচ্ছে কিনা আমরা একটু জানবো, এবং স্যারের কাছ থেকে জানবো যে নি রিপ্লেসমেন্ট সার্জারি যারা করছেন আমাদের দেশে যারা করছেন স্যার আপনারা তাদের কতটুকু আসলে সফলকাম হচ্ছে এই বিষয়গুলো নিয়ে জানবো। তার আগে স্যার বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটি এ পর্যায়ে সময় হয়ে এসেছে একটি ছোট্ট বিরতি নেবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। স্যারের সাথে কথা বলছিলাম যে আসলে আমরা করোনাকালীন সময় সব ধরনের সেবা আসলে বিশেষ করে দিয়ে যাচ্ছি, আমাদের যদি কোনো সার্জারি বিষয় থাকে সেখানেও আমরা দিচ্ছি। কিন্তু স্যার একটা বিষয় হয় কি যে অনেক সময় একটা প্রশ্ন থাকে যে আমার হাঁটু ব্যথা, এবং বারবার যখন ডাক্তার দেখা যাচ্ছে অর্থোপেডিক মেডিসিন বা ফিজিক্যাল মেডিসিন ডক্টরের কাছে, তারা বারবার বলছেন যে এখন আসলে আপনাদের আসলে সার্জারি ছাড়া আর কোনো উপায় নেই। বিশেষ করে যারা বয়স যাদের বেশি থাকেন, এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়াবেটিস বেশি থাকে বা প্রেশার সমস্যা, কোমরবিড ফ্যাক্টরগুলো বেশি থাকে, তাদের জন্য ডিসিশন নেওয়াটা খুব টাফ হয়ে যায় যে আমি আসলে সার্জারি কি করবো কি না, বা সার্জারি করলে আমার কমপ্লিকেশনস যদি হয় সেক্ষেত্রে আমি কি, অনেক সময় এটাও ভাবে যে আমি কি প্যারালাইজড হয়ে যেতে পারি কিনা সার্জারি করলে। এই বিষয়গুলো স্যার যদি একটু বলেন যে আসলে নি রিপ্লেসমেন্ট সার্জারিটা আমরা কোন বিষয়গুলো দেখে আমরা সার্জারিটা করি। আসলে প্রথম কথাটা হচ্ছে যে আপনি যেহেতু রিপ্লেসমেন্টই বললেন, তাহলে সেই ক্ষেত্রে যাওয়ার আগে আমি বলি যে আসলে কাদের আসলে রিপ্লেসমেন্ট করব। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে এই ডিজিজটা কাদের হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে ম্যাক্সিমাম মেজরিটি পেশেন্ট হচ্ছে গিয়ে ফিমেল পেশেন্ট ওভারওয়েট। এইটার কারণটা কি আসলে, এটা আমি একটু আপনাদের মাধ্যমে একটু মেসেজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি সবসময় চেম্বারও বলি কথাটা, আমাদের দৃষ্টিভঙ্গি একটু ভুল আছে। ভুলটা কীরকম, যেমন আমি ঘরের থেকে শুরু করি, আমার মা আমাকে জন্ম দিয়েছেন, বোনকে জন্ম দিয়েছেন, দেওয়ার পর মনে করেন যে আমি মেয়ে হিসেবে আমার দায়িত্ব শেষ, আমি মা হয়েছি বাস শেষ। এখন সে ছেড়ে দেন, আসলে তার মুভমেন্টও কমে যায়, তার ফিজিক্যাল ফিটনেসও কমে যায়, যাতে আলটিমেটলি লেস মুভমেন্ট, ফিজিক্যাল তার ফিটনেস কমে যায়, অসচেতনতা আলটিমেটলি অস্টিওআর্থ্রাইটিসটা ডেভেলপ করে। এটা বাংলাদেশে খুব কমন একটা, এছাড়া অনেক কারণ আছে তো অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, মেইন কমন রিজনটা আমি কভার করলাম। সেটা হলো তো অস্টিওআর্থ্রাইটিস হলেই নি রিপ্লেসমেন্ট করতে এমন কোনো কথা নাই। এটা যদি আমি কম্পেয়ার করি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার থেকেও, আমি ব্যক্তিগত যেহেতু আমরা একটু সিনিয়র হয়েছি, আমরা এই সাবজেক্টটা নিয়ে কাজ করি, তো কাজ করতে দেখা যায় আমি যদি 100 রুগী দেখি, 100 রুগী দেখি, আমি হয়তো একটা রুগীকে বলি নি রিপ্লেসমেন্ট করতে। আমি যদি কম্পেয়ার করি এই রুগীগুলোকে আমি যদি পার্শ্ববর্তী ইন্ডিয়াতে পাঠাই কিংবা ফার্স্ট ওয়ার্ল্ডে পাঠাই, তারা হয়তো 10 জন রুগীকে বলবে নি রিপ্লেসমেন্ট করতে। তাহলে দৃষ্টিভঙ্গিটাকে আমি চিন্তা করি আমার সোশ্যাল মুভমেন্টের উপরে, যে আসলে ওনাদের ডিমান্ডটা কি। ডিমান্ড হলো ক্ষেত্রে যে আফটার 50 বাংলাদেশের প্রেক্ষাপটে ফিমেল জেন্ডার ম্যাক্সিমাম আসে হাউস ওয়াইফ, তারা হাউস ওয়াইফ একটু বাইরে মুভমেন্ট করবে,
তার যদি নর্মাল পোস্টার মেনটেন করতে পারে, কনজারভেটিভ চিকিৎসা না, একটু আগে আমি একটা দর্শককে বলেছিলাম কনজারভেটিভ, তাহলে তার লাইফটা সে কন্টিনিউয়াস একটা স্মুথনেসের মধ্যে পাঠাতে পারবে। যখন দেখা যায় যে তার দৈনন্দিন জীবন একেবারেই সে পারছে না, তার মুভমেন্টের সমস্যা হচ্ছে, তাকে একেবারেই একটা স্টেপ দিতে সমস্যা হচ্ছে, কিংবা ডেইলি যেটা তার পার্সোনাল হাইজিন, তার পার্সোনাল মুভমেন্ট এই যেগুলোতে হ্যাম্পার হচ্ছে, তখন আসলে আমরা মনে করি যে এটা আসলে রিপ্লেসমেন্ট করা দরকার। এর সাথে সাথে যেটা দরকার সেটা হচ্ছে যে তার ডিফর্মিটি হয়ে গিয়েছে, তখন দেখা গেল যে এটা এখন না করলে আর হবেই না। তো সেই ক্ষেত্রে আসলে প্রবলেমটা কি? প্রবলেমটা হলো যে এই পেশেন্টগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এইজ পেশেন্ট থাকে। তো এইজ পেশেন্টে দেখা যায় যে অনেক ধরনের জটিলতা থাকে। জটিলতা বলতে ডায়াবেটিস ইজ এ কমন ডিজিজ এশিয়ান হাইওয়ে, বাংলাদেশ ইজ দ্য মেজরিটি পার্সন অফ ডায়াবেটিস ডিউ টু রাইস। আসলে আমরা রাইস এবং হাত দিয়ে খাই, এটা একটা সমস্যা। কার্বোহাইড্রেটের বেশি পোর্শনটা আমরা রাইস থেকে নিচ্ছি, এটা হলো একটা সমস্যা। তো এটার জন্য ডায়াবেটিস বেশি, হাইপারটেনসিভ, এছাড়া অন্য যে কোমরবিডিটি যদি থাকে তার, কিন্তু কোমরবিডিটি থাকলে যে তাকে অপারেশন করা যাবে না এটা তো না, অবশ্যই না। আমাকে অবশ্যই সব রিস্ক বেনিফিট রেশিও হিসাব করে তাকে তার নর্মাল লাইফ লিডে যতটুক দেওয়া যায় সেটা দিতে হবে। তো সেই জায়গায় ডায়াবেটিস কন্ট্রোল, এটা তো আমাদের সহজে হাইপারটেনশন কন্ট্রোল, ইসকেমিক হার্ট ডিজিজের চিকিৎসা, ওটা করেই আমরা নি রিপ্লেসমেন্ট করতে পারি। এখন নি রিপ্লেসমেন্ট ইজ এ ভেরি গুড অপারেশন। কেন ভেরি গুড অপারেশন? আপনি শুধু একটা কথা যদি কম্পেয়ার করেন, আপনার একটা স্টেপ দিতে পারছেন না ব্যথার জন্য, আপনার জীবনটা কত দুর্বিষহ। আপনি খেয়াল করেন যে আপনি একটা স্টেপ দিতে পারছেন না ব্যথা ছাড়া, আপনি ব্যথা মুক্ত হাঁটবেন, জাস্ট একটা জিনিস কম্পেয়ার করেন, আর কিছু লাগবে না। তাহলে আপনি দেখেন হ্যাঁ এখন বিষয়টা হচ্ছে যে কোনো সার্জারিতে কমপ্লিকেশন আছে, তাহলে এই সার্জারি কমপ্লিকেশনের রেট কত? এই সার্জারি কমপ্লিকেশনে এই মুহূর্তে আসলে খুব বেশি কমপ্লিকেশন নাই, ডিফর্মিটি কারেকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। এবং একমাত্র যেহেতু আমরা নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা বলি সেটা হচ্ছে যে এটা হলো সাবকিউটেনিয়াস জয়েন্ট, তো সেই ক্ষেত্রে ইনফেকশনের একটা চান্স থাকে। ইনফেকশন এখানে কেন, আমাদের কাছে সব রোগীরা সব জায়গায় একটা ইনফেকশন একটা পার্সেন্টেজ আছে। স্যার আমরা এই বিষয়ে আরেকটু জানবো, একটা ফোন আছে, ফোন নিয়েছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, শামীম খান। দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে কাইন্ডলি প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ শামীম খান, আমি মিরপুর 14 থেকে বলছি। জি স্যার শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। আচ্ছা, প্রশ্ন হলো আমার যে ব্যাকবোনে একটু সমস্যা ধরা পড়ছিল। ধরা পড়ার মধ্যে এমআরআই করছিলাম, পাও একদিক দিকে পায়ে এরকম অবস্থা ছিল মাঝার থেকে। তো এর জন্য মানে ডাক্তার কিছু ব্যথার ইনজেকশন দিয়েছিল আগে। আমার একটু সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, পরে কিডনি ডায়ালিসিসে চলে আসছে। এই মুহূর্তে একটু করণীয় কি বলবেন, কিভাবে চলতে পারি? আপনার যেহেতু ডায়ালিসিস হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে মেডিকেশন দেওয়াটা আমাদের লিমিটেশনের মধ্যে পড়ে গিয়েছে। তো লিমিটেশনের মধ্যে পড়ে যাওয়াতে যেটা হচ্ছে, আপনাকে তাহলে যেই প্রসিডিউরটায় আপনি গেলে আপনার রক্তে মেডিসিন কম যাবে সেরকম প্রসিডিউরে যাওয়াটাই বেটার। তো বেটার ক্ষেত্রে যেটা হচ্ছে যেই ড্রাগগুলো আপনার কিডনিতে ওয়াশ আউট হওয়ার জন্য খুব বেশি হ্যাম্পার করবে না সেই ড্রাগগুলো দিতে পারেন। তো লো ডোজে আপনি যদি প্রিগাভালিন খান সেটা খেতে পারেন, মাসেল রিল্যাক্সেন খেতে পারেন, সাথে আপনি যেহেতু ব্যাকবোনে ইপিডুরাল স্টেরয়েড সাথে ফিজিওথেরাপি, আমার মনে হয় এর বেশি চিকিৎসা আপনাকে খুব বেশি দেওয়া যাবে না। আর এমআরআইতে যদি আপনার ডেফিনিট কোনো প্রবলেম থাকে সেইটার কারেকশন করতে হবে, এটা হলো আপনার জন্য চিকিৎসা। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। একটু ম্যাডামের কাছে আসতে যাচ্ছি। ম্যাডাম যেহেতু ইনফার্টিলিটি অনেকগুলো বিষয় বললেন, বিশেষ করে এখন আমরা ধরছি যে 50-50 বোথ এন্ড থেকে আসলে প্রবলেমগুলো হয়, যেরকম মহিলাদের সমস্যা থাকে সেরকম পুরুষদেরও সমস্যা থাকে। সেক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কি ধরনের চিকিৎসাগুলো মেনলি দিচ্ছি এবং সেগুলো সফলকাম কতটুকু হচ্ছে? আচ্ছা, ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করতে যে আমরা দেখছি যে ম্যাক্সিমাম পেশেন্টই দেখা যায় একটি কমন প্রবলেম নিয়ে আসে আমাদের কাছে, যেটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। হ্যাঁ, যাদের অনেকে ম্যাক্সিমাম পেশেন্টদের পিরিয়ডের প্রবলেম নিয়ে আসে, অনিয়মিত পিরিয়ড, হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে, ছেলেদের মতো দাড়ি গোফ গজাচ্ছে,
এবং তার বেবি কনসেপ্ট হতে প্রবলেম হচ্ছে। তো এই ধরনের পেশেন্টগুলোকে আমরা দেখা যায় 70 to 80% পেশেন্টই মেডিসিনের মাধ্যমেই কনসেপ্ট হয়ে যায়। এই পেশেন্টরা অনেক সময় খুব ডিপ্রেশনে ভোগে যে আমার তো অনেক দিন থেকে মাসিকই নিয়মিত হচ্ছে না, পিরিয়ডটাই নিয়মিত হচ্ছে না, আমার বেবি হবে কিভাবে। তো আমি এই ধরনের পেশেন্টকে বলবো যে আপনারা ডক্টরের কাছে আসবেন, কিছু লাইফস্টাইল মডিফিকেশান আমরা দিই, তার ওয়েটটা কমাতে হবে। ওয়েট কমালে ম্যাক্সিমাম ক্ষেত্রে 55%, শুধু 5%, অনলি 5% ওয়েট রিডাকশন করলেই তার ওভুলেশন হচ্ছে, পিরিয়ডটা রেগুলার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার বেবি কনসেপ্টে অনেক সুবিধা হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা যায় মেডিসিনের মাধ্যমে যদি আমরা ট্রিটমেন্ট করে যদি তার ইনফার্টিলিটি ট্রিটমেন্টটা না হলো, সে কনসেপ্ট করতে না পারলো, সেক্ষেত্রে সেকেন্ড স্টেপ আমরা চলে যাই, যে সেকেন্ড স্টেপে কিছু ইনজেকশনের মাধ্যমে দিতে পারি। এরপরে আছে আইভি ফর্মে কিছু দিই, ওরাল ফর্ম থেকে ওরাল ফর্ম থেকে আইভি ফর্মে চলে যাই। এরপরে আইভি ফর্মেও যদি না হয়, সেক্ষেত্রে একটি অপারেশন আছে, ছোট অপারেশন, যেটা মাইক্রো সার্জারি বলি, যে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং বলি। তো শুধু যে আমরা ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করি এক্ষেত্রে শুধু ল্যাপারোস্কোপির মাধ্যমে সেটা না, তার টিউব ভালো আছে কিনা, হ্যাঁ, যে ফেলোপিয়ান টিউব বলে, ফেলোপিয়ান টিউবে অনেক সময় ব্লক থাকে, তো ল্যাপারোস্কোপির মাধ্যমে এই ব্লকটা আমরা অনেক সময় রিলিজ করে দিতে পারি, বা তার ব্লক আছে কিনা সেটাও আইডেন্টিফাই করতে পারি, এবং জরায়ুতে কোনো প্রবলেম আছে কিনা, জরায়ুর ভিতরে কোনো সেপ্টাম আছে কিনা, সেটা হিস্টেরোস্কোপির মাধ্যমে সেপ্টামটা আমরা রিসেকশন করে দিতে পারি অ্যাট এ টাইম, ল্যাপারোস্কোপি প্লাস হিস্টেরোস্কোপির মাধ্যমে। তো এই ল্যাপারোস্কোপি স্টেপটাতে অনেক পেশেন্ট যেতে ভয় পায়, যে এটা একটা বড় প্রসিডিওর, এটাই সম্ভবত আমার লাস্ট স্টেপ ইনফার্টিলিটি ট্রিটমেন্টে। আসলে যে এটা একটা ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে, সেটা অনেক পেশেন্ট বুঝতেই পারে না বা জানে না। তো এই জন্য বলবো যে আমরা এই প্রসিডিওরটা আমরা যখন ল্যাপারোস্কোপি বলি পেশেন্টকে, আপনারা ভয় পাবেন না, হ্যাঁ, এটা একটা ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে। ল্যাপারোস্কোপির পরে যখন এই পেশেন্টগুলো কনসেপ্ট করতে বাধাপ্রাপ্ত হচ্ছে বা কনসেপ্ট করছে না, অনেক পেশেন্ট যারা এন্ডোমেট্রিওসিসে ভোগে, এন্ডোমেট্রিওসিস একটা অসুখ যেখানে তার পিরিয়ডের ব্লাডটা পেটের মধ্যেও জমা হয়, এখানে একটি ইনফ্লামেশন হয়ে কিছু অঙ্গ প্রত্যঙ্গ, গাট, ওভারি, ইউটেরাস সব একসাথে লেগে যায়, তো এখানেও কনসেপ্ট করতে প্রবলেম হয়। এন্ডোমেট্রিওসিসেও আমরা অনেক সময় ল্যাপারোস্কোপি করে থাকি। ল্যাপারোস্কোপি করার পরে যদি সে কনসেপ্ট করতে প্রবলেম হয়, তখন আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি ওরাল ফর্মে, ইনজেক্টেবল ফর্মে। তো এই ইনজেক্টেবল ফর্মে দেওয়ার পরে তার ফলিকলটা ভালো মতো গ্রো হচ্ছে কিনা ফলিকুলোমেট্রি করি, সাধারণত ডে 12, ডে 13, পিরিয়ডের 12তম দিনে এবং 13তম দিনে এই ফলিকুলোমেট্রিটা করা হয়। ম্যাডাম, অনেক সময় আমরা টেস্ট টিউবিলিটি টার্ম শুনে থাকি, এই বিষয়টিতে আসলে আমরা কতটুকু সাকসেসফুল হচ্ছি? কারণ আমরা আগে এটা করার জন্য সবসময় দেখা যেত দেশের বাইরে যাচ্ছি, বাট এখন আসলে কতটুকু আমরা সাকসেসফুল করছি? এটা হচ্ছে টেস্ট টিউব বেবি আসার আগে আমি বলি যে আরেকটা স্টেপ আছে আইইউআই, যেটা ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন, হাজবেন্ডের সিমেন্টটা ওয়াশ করে পেশেন্টের জরায়ুতে দিয়ে দেওয়া হয়, এটা টেস্ট টিউব বেবির আগের স্টেপ। এই স্টেপটা যদি আমরা ফেল হয়, তখন আমরা টেস্ট টিউব বেবিতে যাই। তো অনেক পেশেন্টরা মনে করে যে, আমাদের দেশে ম্যাক্সিমাম পেশেন্টরাই মনে করে যে ইনফার্টিলিটি ট্রিটমেন্ট মানেই কিন্তু টেস্ট টিউব বেবি। আসলে সেটা একটা ভুল ধারণা, যে টেস্ট টিউব বেবি খুব কম ক্ষেত্রে, গুটি কয়েক পেশেন্টের ক্ষেত্রে টেস্ট টিউব বেবিটা লাগে, যেমন লেস দেন 10% পেশেন্টের ক্ষেত্রে টেস্ট টিউব বেবি লাগে, যাদের দেখা যায় দুটো টিউবই ব্লক আছে বা টিউব ড্যামেজ আছে, বা ইউটেরাসের এমন অবস্থা যেখানে নর্মালি কনসেপ্ট করানো সম্ভব না, অথবা হাজবেন্ডের সিমেন্ট প্যারামিটার খুবই খারাপ, সেক্ষেত্রে টেস্ট টিউব বেবি অনেক লাস্ট স্টেজে আমরা মেজারটা নেই। বাংলাদেশে টেস্ট টিউব বেবি কিন্তু হচ্ছে এখন, আগে বাংলাদেশের থেকে অনেক বাইরের কান্ট্রিতে চলে যেত, তবে বাংলাদেশে এখন হচ্ছে, সাকসেস রেটও ভালো। আমরা একদমই শেষ পর্যায়ে আছি, স্যারের কাছ থেকে জানতে চাই, স্যার যেহেতু কিছু কমপ্লিকেশনসের কথা বলছিলেন স্যার, বাট আমাদের দেশে আমরা এখন সাকসেসফুলি কতটুকু নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্ট, কোমর প্রতিস্থাপন বা যদি বলি হাঁটু প্রতিস্থাপন কতটুকু সাকসেসফুলি করতে পারছি? এটা তো ডেফিনেটলি এখন আর আমরা নিউ না, আমাদের অভিজ্ঞতা এখন অনেক দিনের। সত্যি কথা, বাংলাদেশ অর্থোপেডিক অ্যারেনাতে যেটা হচ্ছে যে ইন কম্পেয়ার অফ ইন্টারন্যাশনাল আমরা একেবারেই পিছিয়ে নাই। সত্যি কথা, যেটা যা চিকিৎসা ইন্টারন্যাশনাল ফার্স্ট ওয়ার্ল্ডে যা হচ্ছে আমরা সবই করছি আমাদের অর্থোপেডিক্স বিরুদ্ধে, এবং রিপ্লেসমেন্ট সার্জারি টোটালি যেটা কনফিডেন্টলি হচ্ছে, এবং আমরা ওদের যে পার্সেন্টেজ আমাদের ক্ষেত্রে একই পার্সেন্টেজ। তবে হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে কোনো কাজে এক সমস্যা থাকে, যারা নতুন শুরু করেন তাদের উদ্দেশ্যে একটু বলা দরকার, আমার যারা মেডিকেল, যারা ডক্টর নতুন শুরু করছেন, নতুনরা আসবেন, সার্জারি করবেন, তাদের উদ্দেশ্যে মেসেজটি হচ্ছে যে রিপ্লেসমেন্ট সার্জারি যে হাইলি স্টেরাইল সার্জারি, সো এই স্টেরিলিটির উপরে আপনাকে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না, গুরুত্বপূর্ণ মানে মেজার দিতে হবে, এবং মেজার নিয়ে একটা সিলেক্টিভ জায়গায় কাজ করতে হবে, না হলে হবে কি যে যত্রতত্র কাজটি করলে একবার যদি ইনফেকশন হয়ে যায় তাহলে ঝামেলা হবে।
আমি একটু ম্যাডাম একদম শেষ পর্যায়ে আছি ম্যাডাম, যদি লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে আমাদের কিছু ছোট করে বলেন যে আসলে ইনফার্টিলিটি ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইনফার্টিলিটিতে লাইফস্টাইল মডিফিকেশন অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে ক্ষেত্রে আমি বললাম যে ম্যাক্সিমাম পেশেন্ট থাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, একটু ফ্যাটি পেশেন্ট যাদের ওয়েট গেইন হয়ে যাচ্ছে। লাইফস্টাইল মডিফিকেশন অনেক পেশেন্ট বলে কিভাবে করব ম্যাডাম লাইফস্টাইল মডিফিকেশন, এটা হচ্ছে যে আপনি ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে আপনার, যে জাঙ্ক ফুডগুলো, বাইরের খাবার, ফ্যাটি খাবার এবং মিষ্টি জাতীয় খাবার এবং রাইস, বাংলাদেশে হচ্ছে ভাত খেতে সবাই পছন্দ করে, ভাতের পরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি গুলো অনেক অবশ্যই ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রতিদিন অ্যাট লিস্ট 30 মিনিট ওয়াকিং করতে হবে তাকে। স্যার এবং ম্যাডাম দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য। থ্যাংক ইউ আপনাকে। সুপ্রিয় দর্শক, থাই বেবি ডায়াপার ভালো থাকুন অনুষ্ঠানটা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষা থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।